আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। উত্তেজনা বাড়িয়ে এবার লেবাননকে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিল ইসরায়েল। ইসরায়েল বিষয়ে নীতিতে পরিবর্তন আসবে না বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে সতর্ক থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র বললেন মার্কিন অর্থমন্ত্রী। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘ। ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ বন্ধ করল সৌদি আরব। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে যেই ঘোষণা দিলেন বাশার আল আসাদ। এবং সর্বশেষ থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ইতালীয়দের কাছে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার পরিষদ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের অনুরোধে এবং ইসলামী সহযোগী সংস্থা ওআইসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমন্বয় পরিষদের বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের পক্ষে ভোট পড়েছে 24টি, বিপক্ষে 9টি, 14 সদস্য ভোট দানে বিরত থাকে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাসলেট বৃহস্পতিবার বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা যুদ্ধ অপরাধ হয়ে থাকতে পারে। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষ লঙ্ঘন নিয়ে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন নিয়ে আলোচনার সময় হিউম্যান রাইটস কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে যেসব সিদ্ধান্ত হয় তার অন্যতম হল ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন। কমিশন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবাধিকারের সব ধরনের লঙ্ঘন ও অপব্যবহারের অভিযোগগুলো অনুসন্ধান করবে। প্রস্তাবে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি বেসামরিক লোকজনকে সহায়তা দিতে সকল রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দাতার প্রতি আহ্বান জানানো হয়। এতে ফিলিস্তিনিদের প্রয়োজন মেটানোর আহ্বান জানানোর পাশাপাশি মানবিক সহায়তা বাধাহীনভাবে সরবরাহ করার সুযোগ দেওয়ার জন্য দখলদার শক্তি ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। যেসব দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় তাদের মধ্যে রয়েছে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, জার্মানি, মালাবি, যুক্তরাজ্য ও উরুগুয়ে। জেনেভায় জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি ইব্রাহিম ক্রাইশি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সুবিচার করার লক্ষ্যে একটি ভালো পদক্ষেপ। অধিবেশনে ভেনেজুয়েলার প্রতিনিধি ইসরায়েলের তীব্র নিন্দা করে মানবতার বিরুদ্ধে দেশটির করা অপরাধকে গণহত্যার সমতুল্য বলে অভিহিত করেন। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত অধিবেশনের পর বলেন, হামাসকে তার যুদ্ধ অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। এই তদন্তে তাদের ফোকাস করা হবে না। ভোটাভুটির পর জেনেভায় মার্কিন মিশন এর বিবৃতিতে জানায়, এই প্রস্তাবের জন্য যুক্তরাষ্ট্র দুঃখিত, এই পদক্ষেপ শান্তিতে ভূমিকা রাখবে না। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের কাজে মনোনিবেশ করেন। সাইদ খাতিবজাদে বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরে ইঙ্গিত করে বলেন, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোর শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এটি অত্যন্ত হতাশাজনক বিষয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, আপনারা যে রক্তপিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান, সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। ইংরেজিতে লেখা টুইটার বার্তায় ব্লিনকেন ও রাবকে উদ্দেশ্য করে খাতিবজাদে আরও বলেছেন, নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে সমস্যা সমাধানের একমাত্র উপায় পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবন দেওয়ার কাজে আত্মনিয়োগ করুন।
সাম্প্রতিক মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা ইহুদিবাদী ইসরায়েল সফরে গিয়ে ইরান পাশাপাশি পরমাণু সমঝোতার বিরুদ্ধে কথা বলেছেন। তারা এমন সময় এই কাজ করেন যখন ব্রিটিশ সরকার সরাসরি এবং মার্কিন সরকার পরোক্ষভাবে ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশ নিচ্ছে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নের সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। উত্তেজনা বাড়িয়ে এবার লেবাননকে কাঁপন ধরিয়ে দেওয়ার হুমকি দিল ইসরায়েল। সাম্প্রতিক টানা 11 দিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইসরায়েল। এতে 253 বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 66 জন শিশু রয়েছে। এছাড়া প্রায় 2000 ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার লেবাননকে কাঁপন ধরিয়ে দেওয়ার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের 1982 সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এই হুমকি দেন। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্টজ বলেন, লেবানন থেকে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ওই দেশকে কাঁপন ধরিয়ে দেওয়া হবে। লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়ে অনেক বড়। গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পরই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এই হুমকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়ে সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ। গত মঙ্গলবার হিজবুল্লাহর মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, এই যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ইসরায়েল বিষয়ে নীতিতে পরিবর্তন আসবে না কাতারের পররাষ্ট্রমন্ত্রী। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। শুক্রবার দোহায় তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা বসতে চায়, অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আল সানি বলেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। কাতার একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিচ্ছে। গত 10 মে থেকে ইসরায়েল টানা 12 দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 69 শিশুসহ অন্তত 253 ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন কমপক্ষে 2000 ফিলিস্তিনি। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে সতর্ক থাকবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন অর্থমন্ত্রী। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপ ফলপ্রসূ হলে দেশটির উপর থেকে সতর্কতার সঙ্গে নিষেধাজ্ঞা তুলবে ওয়াশিংটন। তিনি বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা ও পরমাণু সমঝোতা সংক্রান্ত এক প্রশ্ন উত্তর পর্বে একথা বলেছেন। ইয়েলেন আরও বলেছেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন শুরু করলে দেশটির উপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সমীচীন হবে, সেই সিদ্ধান্ত ওয়াশিংটনই গ্রহণ করবে। মার্কিন অর্থমন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যায়, দেশটির প্রেসিডেন্ট বাইডেন মুখে যাই বলুন, ইরানের উপর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভিন্ন চিন্তা রয়েছে ওয়াশিংটনের।
2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে নেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছে বলে তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ বন্ধ করল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের যে কোনো প্রকারের বিমান আর মুসলিম রাষ্ট্র সৌদি আরবের আকাশে প্রবেশ করতে পারবে না। সম্প্রতি ইসরায়েলের জন্য এই আকাশপথ বন্ধের সিদ্ধান্তটি রিয়াদ সরকারের। এর ফলে বেন গুরিয়া বিমানবন্দর থেকে দুবাইগামী ইসরায়েলি এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে 5 ঘন্টা বেশি সময় নিয়ে চলাচল করতে হয়। ইসরায়েলি বিমানটি বৃহস্পতিবার 17 মে স্থানীয় সময় সকাল 9টায় উড্ডয়নের কথা ছিল, তবে সৌদি আরব আকাশ সীমা ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর আগে গত নভেম্বরে সৌদি আরব ইসরায়েলি বিমানকে দুবাই যাওয়ার পথে তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়। সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে 3 ঘন্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে 8 ঘন্টার বেশি সময় লাগে। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আব্রাহাম অ্যাকর্ডে সই হওয়ার পরপরই শুরু হয়েছিল। ওই চুক্তির কারণে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে। পরে মরক্কো এবং সুদানের পাশাপাশি বাহরাইন ওই চুক্তিতে সামিল হয়। ইসরায়েলের সঙ্গে গত বছরের 15 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান এবং বাহরাইন আব্রাহাম সমঝোতা স্বাক্ষরকারী হয়েছিল, তবে এই চুক্তিতে সৌদি আরব যোগ দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ইতালীয়দের কাছে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 600 এর বেশি ইতালীয় নাগরিককে আটক রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার 27 মে দেশটির হাউস অব কমন্স এক ভাষণে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ভোগান্তির জন্য ক্ষমা চান তিনি। ট্রুডো বলেন, হাজার হাজার নিরীহ ইতালীয় কানাডিয়ান পূর্বসূরিদের লজ্জা ও ক্ষত নিয়ে শত্রুপক্ষীয় হিসেবে ঘোষিত হওয়ায় তাদের সন্তান ও নাতি নাতনিরা অতীতের লজ্জা বহন করছেন। এই সম্প্রদায় আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জার্মানির মিত্র হিসেবে 1940 সালে ইতালি যুদ্ধে জড়িয়ে পড়ে। সে সময় 600 এর বেশি ইতালীয়কে কানাডার ক্যাম্পে আটক রাখা হয়। বর্তমানে দেশটিতে 16 লাখ ইতালীয় আমেরিকান রয়েছেন।